দীপ্ত তার স্ত্রী জেমিকে নিয়ে ঘুরতে বেড়াতে যায়। ঘোরাঘুরি করা শেষে হঠাৎ জেমি দীপ্তকে গাড়ি থামাতে বলে। গাড়ি থামানোর পর জেমি বলে, দীপ্ত তুমি একটু থামো তো, আমি একটু বের হয়ে আসতেছি। তখন দীপ্ত বলে, ঠিক আছে। এরপর জেমি গাড়ি থেকে নেমে আসে। নেমে কিছু দূর এগিয়ে তার দুই বন্ধুর সাথে দেখা করে। জেমিকে দেখে তার বন্ধু প্রীতম বলতে থাকে, জেমি আর কতদিন এভাবে তোমাকে ছাড়া থাকতে হবে? তুমি তো নাটক করতে গিয়ে দেখি সত্যি সত্যি ফেঁসে গেলে। তখন জেমি বলে, প্রীতম তুমি এসব কি বলছো? তোমাকে পাওয়ার জন্য কত কি করছি আমি, শেষে কিনা তুমি এমন ভাবলে? দীপ্তকে শেষ করে সকল সম্পত্তির মালিক হওয়ার জন্য প্ল্যানের জন্যই তো আমি তোমার কাছে আসি, আর শেষে তুমি কিনা এইসব ভাবো? তখন প্রীতমের সাথে থাকা তার বন্ধু বলতে থাকে, এজন্যই তো আমরা অনেক প্ল্যান করলাম। আচ্ছা যাক, ওসব কথা বাদ দাও। এখন তোমাদের প্ল্যানিং সব ঠিক আছে তো? জেমি প্রীতমকে উদ্দেশ্য করে বলে। তখন প্রীতম বলে, হ্যাঁ সব কিছু ওকে আছে। এরপর জেমি সেখান থেকে চলে আসে। এসে দীপ্তকে বলে, দীপ্ত চলো এখন বাসায় চলে যাই। তারপর তারা গাড়িতে করে আবার বাসায় চলে আসে। পরের দিন আবার দীপ্ত এবং জেমি ঘুরতে বেড়াতে যায়। একটি রিসোর্টে তারা একটি বেঞ্চে বসেছিল। এমন সময় দীপ্ত জেমিকে বলে, আচ্ছা জেমি, তুমি কি আমাকে বিয়ে করে খুশি হওনি? দীপ্তর মুখে এমন কথা শুনে জেমি অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, আসলে আমি কি ধরা পড়ে গেলাম? এমন ভাবনার পর সে একটু মুখে হাসি নিয়ে বলে, দীপ্ত হঠাৎ তোমার এরকম মনে হওয়ার কারণ কি? তখন দীপ্ত বলে, বিয়ে হওয়ার তো আমাদের অনেক দিন হয়ে গেল, কই আমার কাছে তো তুমি শখের কিছুই চাও না। দীপ্তর মুখে এমন কথা শুনে জেমি একটু হেসে দেয়। হেসে দেওয়ার পর দীপ্তকে বলে, দীপ্ত তুমি একটু থামো, আমি একটু এদিকে জরুরি ফোন করে আসতেছি। এরপর জেমি সেখান থেকে চলে যায়। কিছু দূর এগিয়ে গিয়ে সে তার সেই প্রাক্তন বয়ফ্রেন্ডকে ফোন দেয়। ফোন দিয়ে বলে, কই তোমরা এখনও তো আসতেছো না, তোমাদের প্ল্যান কি ঠিক আছে? তার পরক্ষণে তার প্রাক্তন বয়ফ্রেন্ড এবং তার আরেকজন বন্ধু মিলে সেখানে চলে আসে। চুপি চুপি চলে এসে দীপ্তকে তারা অজ্ঞান করে ফেলে। এরপর তারা তাকে সেখান থেকে ভাগিয়ে নিয়ে যায়। আর এদিকে জেমি দেখিয়ে শুধু মনে মনে হাসতে থাকে আর ভাবে, আজ থেকে পথের কাঁটা দূর হয়ে যাবে। প্রীতম এবং তার বন্ধু মিলে দীপ্তকে এক নির্জন জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে এক মাফিয়াকে তারা ঠিক করে রাখে। সে যেন দীপ্তকে মেরে ফেলে, তার জন্য তাকে পুরো 20,000 টাকা দিয়ে দেয় এবং প্ল্যানিং সব বলে সেখান থেকে তারা চলে আসে। এদিকে তারা আনন্দের মিছিল করছে, কারণ তাদের প্ল্যান সাকসেসফুল হয়ে যাচ্ছে এমন ভেবে। আর এদিকে যখন দীপ্তর জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার সামনে একজন মাফিয়া পিস্তল ধরে বসে আছে। তখন জ্ঞান ফিরতে সে তাকে জিজ্ঞেস করে, কি হচ্ছে আমার সাথে এসব, আর আপনি বা কেন আমার সামনে পিস্তল ধরে আছেন? তখন মাফিয়া বলতে থাকে, তোকে মারার জন্য আমাকে পুরো 20,000 টাকা দিয়েছে। এখন বল তোর শেষ ইচ্ছা কি? তোর শেষ ইচ্ছা জানার পরে আমি তোকে এখানে মেরে ফেলে চলে যাব। তখন দীপ্ত একটু মুচকি হাসে। হেসে বলে, আচ্ছা তুই যে আমাকে মারতে চাস, তাহলে তোকে মারার জন্য কে পাঠিয়েছে? নামটা একটু বল, আর এটাই আমার শেষ ইচ্ছা। তখন মাফিয়া বলে, হ্যাঁ অবশ্যই তোকে বলবো, কারণ আমি তো বলে দিয়েছি শেষ ইচ্ছা তোর পূরণ করব। এবার সেই মাফিয়া সেই প্রীতম এবং তার বন্ধুর নাম বলে দেয়। এরপর যখনই দীপ্তকে গুলি করতে যাবে তখন দীপ্ত বলে, আচ্ছা শোন, তুই আমাকে মারবি বলে 20,000 পেয়েছিস তাই তো? আচ্ছা বলতো, এই 20,000 টাকা দিয়ে একজন ব্যক্তিকে মারবি, তাতে কি কম হয়ে যায় না? তার চেয়ে আমার কথা শোন, তোকে আমি পুরো 50,000 টাকা দেব, তুই আমাকে ছেড়ে দে। এবার মাফিয়া চিন্তায় পড়ে যায়, কারণ সে কেন মারতে যাবে যদি সে 50,000 টাকা পায়। তখন তাকে বলে, তুই কি আমাকে লোভ দেখাচ্ছিস নাকি দিবি? তখন দীপ্ত বলে, তুই আমাকে ছেড়ে দিয়ে দেখ, আমি ঠিকই তো 50,000 দিয়ে দেবো। তখন মাফিয়া বলে, তাহলে আমি ওদেরকে কি জবাব দেব? তখন দীপ্ত বলে, ওদেরকে বলে দিবি যে তোকে আমি মেরে এখান থেকে পালিয়ে গিয়েছি। যে কথা সে কাজ। দীপ্তর মুখে এমন কথা শুনে সেই মাফিয়া দীপ্তকে ছেড়ে দেয় এবং দীপ্ত তাকে সেখানেই 50,000 টাকা গুনে দিয়ে সেখান থেকে চলে আসে। আর এদিকে যে এরা আনন্দের মিছিল করছে, হঠাৎ সেখানে দীপ্ত চলে আসে। দীপ্ত চলে এসে তাদের সাথে তার স্ত্রীকে দেখে সে যেন অবাক হয়ে যায়।
যেন আকাশ ভেঙে পড়ে তার মাথায়। সে কখনোই এটা ভাবতে পারেনি, সে বিশ্বাসই করতে পারছে না তার স্ত্রী তার সাথে এমন করবে। দীপ্ত যখন তাদের কাছাকাছি চলে আসে তখন তার স্ত্রীকে বলতে থাকে, জেমি, এসব তাহলে তোমারই করা প্ল্যান? তুমি এসব করেছো? তখন জেমি বলে, কি বলছেন এসব? আর আপনিই বা কে, আমার নাম ধরে ডাকছেন? তখন প্রীতম বলে, এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই ম্যাডামকে এভাবে বলছিস? তখন দীপ্ত বলে, আমার স্ত্রীকে আমি এভাবে কথা বলবো না তো কীভাবে কথা বলবো? এরপর প্রীতম বলে, শোন, ওনার হাজব্যান্ড অনেক আগেই একটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আর তুই কিভাবে ওনার হাজব্যান্ড হবি? চলে যা এখান থেকে, পাগলামি করার জায়গা পাস না। তখন দীপ্ত জেমিকে বলে, জেমি কি বলছে এসব? এসব পাগলামি কার সাথে হচ্ছে? তোমরা কি আমাকে পাগল বানাতে চাচ্ছ? তখন জেমি বলে, দেখুন, আপনি আমার স্বামীর মতো হুবহুব দেখতে হলেও আপনি আমার কিন্তু স্বামী নন, কারণ আমার স্বামী অনেক আগেই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কিন্তু দীপ্ত সেখান থেকে কিছুতেই যেতে চায় না, কারণ সে তো অরিজিনালি এই সম্পত্তির মালিক এবং জেমির স্বামী। সে যাবেই বা কেন? যখন সে যেতে না চায় তখন জেমির প্রাক্তন বয়ফ্রেন্ড অর্থাৎ প্রীতম এবং তার বন্ধু মিলে দীপ্তকে মারধর করতে থাকে। একসময় দীপ্ত আবারও অজ্ঞান হয়ে যায়। এরপর তারা তাকে গাড়িতে ভরে আবার নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে সেখানে ফেলে দিয়ে আসে। যখন তারা দীপ্তকে এক নির্জন জঙ্গলে ফেলে দিতে যায় সেই সময় এক ভদ্রলোক তার ক্ষেতে কাজ করার জন্য সেই জঙ্গলের মাঝ দিয়ে যাচ্ছিল। যখন তাদের এরূপ কর্মকাণ্ড দেখে তখন সে লোক সেখানে আড়াল পেতে থাকে। দীপ্তকে যখন তারা ফেলে সেখান থেকে চলে আসে, সেই ভদ্রলোক দীপ্তর কাছে গিয়ে দীপ্তকে ডাকতে থাকে, কিন্তু দীপ্ত কোনো সাড়া দেয় না। এরপর এক ফোঁটা পানি এনে তার মুখে ছিটে দেয়। তখন দীপ্তর জ্ঞান ফেরে। দীপ্তর জ্ঞান ফিরতেই দীপ্ত দেখে আবারও সে জঙ্গলের মাঝে। তখন সে ভদ্রলোক তাকে জিজ্ঞেস করে, কে আপনি, আর আপনার সাথে এমন করা হচ্ছে কেন, আর ওরাই বা কেন আপনাকে মেরে এখানে জঙ্গলে ফেলে দিল? দীপ্ত এমন কথা শুনে লোকটিকে বলতে থাকে, হ্যাঁ, আপনাকে সব বলবো। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আজকে যদি আপনি না দেখতেন হয়তোবা এখানে আমাকে শেয়ালেরা ছিঁড়ে ছিঁড়ে খেত, কেউ আমার খবর পেত না। এরপর দীপ্ত সকল ঘটনা সেই লোকটিকে খুলে বলে। ভদ্রলোকটি তার মুখে সব শুনে অনেক কষ্ট পায় মনে, এবং তাকে বলে, দেখুন, আপনার যেহেতু এত কিছু ক্ষতি হয়েছে আর আপনার সাথে যেহেতু এত অন্যায় হয়েছে, আমরা এর প্রতিবাদ অবশ্যই করব। আপনার সম্পত্তি যেভাবেই হোক আপনাকে ফিরে পেতেই হবে। আর এদিকে দীপ্তর স্ত্রী এবং তার প্রাক্তন বয়ফ্রেন্ড প্রীতম এবং সাথে তার সেই বন্ধু, এরা তিনজনে উল্লাসে মেতে ওঠে, কারণ এখন থেকে তাদের আর কোনো পথের কাঁটা নেই। তারা তো দীপ্তকে যেখানে ফেলে এসেছে তাকে তো আর কেউ বাঁচাতে পারবে না, অবশ্যই তাকে শিয়াল চিড়ে চিড়ে খাবে। প্রীতম এবং তার বন্ধু বসে তাদের সম্পদের হিসাব বর্ণনা করছিল দুজনে দুজনের সাথে। এমন সময় সেখানে জেমি চলে আসে। জেমি চলে আসার পর প্রীতমকে বলতে থাকে, প্রীতম, আজকে তো আমি দেখছি ব্যাংকে কোনো টাকা নেই, জিরো জিরো ব্যালেন্স, আর এই যে ল্যাপটপ, এটার পাসওয়ার্ড তো কোনো কাজই করছে না, তাহলে আমরা কোম্পানির ডাটা কিভাবে অ্যাক্সেস করব? তখন প্রীতম বলে, কি, তুমি কি আমার সাথে এভাবে নাটক করতে চাচ্ছ? সব কিছু কি তুমি একাই আত্মসাৎ করতে চাচ্ছ? তখন জেমি বলে, প্রীতম, তুমি এসব কি বলছো? আমি ওটা করতে যাব কেন? আগে তুমি দেখো ল্যাপটপের পাসওয়ার্ড মেলে কিনা। এরপর প্রীতম অনেক চেষ্টা করলো, পাসওয়ার্ড কিছুতেই মিলতেছে না। পরক্ষণে সেখানে সেই ভদ্রলোক কৃষক একজন পুলিশ নিয়ে সেখানে আসে এবং প্রীতম ও জেমিকে দেখিয়ে দিয়ে বলে, স্যার, এরাই আমার সম্পদ লুটপাট করতে যাচ্ছে, এরা আমার কোম্পানিকে অবৈধ দখল দিয়েছে। সেই ভদ্রলোকের মুখে এমন কথা শুনে জেমি অবাক হয়ে যায়। তখন জেমি বলে, আপনি এসব কি বলছেন? আপনার মাথা কি ঠিক আছে? তখন সেখানে থাকা পুলিশটি বলতে থাকে, দেখুন, উনি তো ঠিকই বলছে, ওনার সাথে ভদ্রভাবে কথা বলুন। আর এই নিন কাগজ, দেখুন, আপনার স্বামী মারা যাওয়ার আগে ওনাকে সব সম্পত্তি লিখে দিয়েছে। এরপর জেমি দলিলটা হাতে নিয়ে সব দেখে বলতে থাকে, স্যার, তাহলে আমার স্বামী যে মারা গেছে সম্পদ রেখে আমি কোনো সম্পত্তি পাবো না, সব ওনার নামে লিখে দিয়েছে? তখন পুলিশ বলে, হ্যাঁ, আপনার স্বামী সব কিছু লিখে দিয়েছে।
এরপর জেমি দলিল, ল্যাপটপ সব ফিরিয়ে দিয়ে ওখান থেকে চলে যেতে চাইলে সেখানে দীপ্ত চলে আসে। জেমি এবং ওর প্রাক্তন বয়ফ্রেন্ড এবং তার বন্ধু যেন অবাক হয়ে যায়। কি হচ্ছে এসব? তারা তো সব প্ল্যানিং করে যাচ্ছে, কিন্তু এরকম হচ্ছে কেন? সব প্ল্যানই উল্টাপাল্টা। তখন দীপ্ত ওখানে কাছে এসে বলতে থাকে, আরে ম্যাডাম, আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে তো আমরা যেতে দিতে পারি না। আপনার নামে তো অনেক মামলা আছে, আপনাকে এবার জেলের ভাত খেতে হবে। তখন জেমি বলে, আপনি কি বলছেন এসব? আমি কেন জেলের ভাত খাবো? তখন দীপ্ত বলে, আপনি তো আপনার স্বামীকে মেরে ফেলেছেন, তাই না? এবার দীপ্তর মুখে এমন কথা শুনে পুলিশ বলতে থাকে, হ্যাঁ, উনি তো ঠিকই বলছেন। আপনি আপনার স্বামীর সব সম্পত্তি লিখে নিয়ে আপনার স্বামীকে কার অ্যাক্সিডেন্ট করে মেরে দিয়েছেন, তাই এই মামলার দায়ে আপনাকে হাজত খাটতে হবে। তখন জেমি বলে, না, আমার স্বামীকে আমি মারিনি। আমার স্বামী হচ্ছে এই দীপ্ত। দীপ্ত আমার স্বামী। আমি আমার স্বামীকে কখনোই মারিনি। তখন জেমি দীপ্তকে অনুরোধ করতে থাকে, দীপ্ত, আমি তোমার সম্পদের লোভে অনেক কিছু অন্যায় করেছি তোমার সাথে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। স্ত্রীর মুখে এমন কথা শুনে এবার দীপ্ত বলতে থাকে, জেমি, একটা বিষয় জানো? আসলে এই পৃথিবীতে তারাই স্বার্থপরতা করে যাদেরকে বেশি ভালোবাসা হয়। তোমাকে আমি কিন্তু অনেক ভালোবাসতাম, যার প্রতিদান তুমি এই দিলে। তোমাকে কিভাবে ক্ষমা করি বলো? তুমি যে আমার বিবেকের আদালতে অপরাধী হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে আছো। আমি আর তোমাকে এ জন্মে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না। এরপর সেখান থেকে দীপ্ত চলে আসে এবং পুলিশ ওদের সবাইকে নিয়ে হাজতে পুড়ে দেয়। এর মধ্য দিয়ে এই গল্পের সমাপ্তি ঘটে। হ্যালো বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝে গেছেন, সম্পদের জন্য যারা স্বামীকে মেরে ফেলার মতো চক্রান্ত করে, আসলে তাদের মতো বোকায় এই পৃথিবীতে কেউ নেই। কারণ স্বামীর সম্পদের মালিক তো স্ত্রী নিজেই, তাহলে স্বামীকে মেরে ফেলার প্ল্যানিং কেন? আসলে এরকম ভুল যেন কেউ না করে সম্পদের জন্য স্বামীকে মেরে ফেলার মতো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।